মোটা হলেই আপনি সমাজের বোঝা, এটা কি সত্যি? আসলে মোটা হওয়াটা দোষের কিছু না, কিন্তু আপনি মোটা হলে যে কতটা যন্ত্রণায় পড়তে হয় আজকের মুভিতে সেটাই দেখানো হয়েছে। এই গল্পটা একেবারে আমাদের দৈনন্দিন কাহিনীর সাথে মিল রেখে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি বলতে একটা মধ্যবিত্ত পরিবারের স্ট্রাগল তুলে ধরা হয়েছে। এই মুভি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাই চলুন কোনো প্রকার কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই আমাদেরকে ফুলোরা নামে একটা মেয়েকে দেখানো হয় যে বেশ মোটা ছিল। ফুলোরা তার স্বামী বিজয় এবং তার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিল, কারণ বিয়ের 5 বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। ডাক্তার ফুলোরার ওজন মেপে দেখে 95 কেজি। ডাক্তার বলেন, তোমার তো গত মাসেও 85 কেজি ছিল। তিনি ফুলোরাকে কিছু টেস্ট লিখে দেন এবং বলেন ওজন কমাতে। আর এত বেশি ওজনের জন্য শাশুড়ি তাকে কিছু কটু কথা শুনিয়ে দেয়। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে তারা যখন অটোতে উঠতে যাবে তখন ফুলোরা দেখে অটোতে বেশি জায়গা নেই, আর সে অতিরিক্ত মোটা, এর জন্য অটোওয়ালাও তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। তাই ফুলোরা বিজয়কে বলে, মাকে নিয়ে চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। আমি রিঙ্কুদির কাছে একটু যাব, সেখানে আমার কিছু কাজ রয়েছে। বিজয়ের কিছু কাজ ছিল তাই সে চলে যায়। বিজয় একটা দোকানে সেলসম্যানের চাকরি করত, আর ফুলোরা সেলাইয়ের কাজ করত। মহল্লার সব মহিলারা তার কাছে ব্লাউজ বানাতো। বিয়ের আগে থেকে ফুলোরার খুব শখ বিভিন্ন ডিজাইনের জামা কাপড় বানানো। সেলাইয়ের কাজ থেকে সে যে টাকা পেত তা দিয়ে বিভিন্ন ডিজাইনের জামা কাপড় বানাতো। তারপর ফুলোরা রিঙ্কুদির বাড়িতে যায়। রিঙ্কুদি কিছু নতুন ডিজাইনের ব্লাউজ তৈরি করতে দিয়েছিল ফুলোরাকে, আর সেগুলো ডেলিভারি দিতে ফুলোরা সেখানে গিয়েছিল। রিঙ্কু ফুলোরার কাস্টমার হলেও সে তার বেশ ভালো বন্ধু ছিল। রিঙ্কুও ফুলোরার মতো মোটা ছিল এবং তার মতো সে অনলাইনে বিজনেস করত। রিঙ্কুর একটা মেয়ে ছিল যার নাম ছিল মুনিয়া, সেও বেশ মোটা ছিল। রিঙ্কু নতুন ডিজাইনের ব্লাউজ বানালেও সেগুলো কখনো পরতো না। ফুলোরা এর কারণ জিজ্ঞেস করলে রিঙ্কু চুপ করে থাকে। ফুলোরার সাথে রিঙ্কু ছাড়াও আরো 2 জন মহিলা, সীমা এবং অরুণারও খুব ভালো সম্পর্ক ছিল। তারাও বেশ হেলদি ছিল এবং একই এলাকাতে থাকতো। এরপর আমরা দেখতে পাই কুরিয়ারের লোক ভুল করে ফুলোরার পার্সেল অন্য একটা বাড়িতে ডেলিভারি দিয়ে দেয়। এই বাড়িতে ভিকি নামের একটা মেয়ে থাকতো, যে এলাকার সবচেয়ে সুন্দরী এবং স্লিম মেয়ে ছিল। আর তাই পাড়ার ছেলেরা ইচ্ছে করে তার বাড়ির নাম্বারটা উল্টো করে রাখতো, যেন ভিকির বাইরে আসলে তারা ভিকিকে দেখতে পারে। এটা বুঝতে পেরে ভিকি ছেলেগুলোকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। ভিকি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল। ইনস্টাগ্রামে কিভাবে স্লিম এবং ফিট থাকা যায় সে ব্যাপারে টিপস দিত। এরপর সে কুরিয়ারের লোক পার্সেলটা নিয়ে ফুলোরার বাসায় আসে, আর সেখানে আমরা গুগলকে দেখতে পাই। গুগল ছিল ফুলোরার দেবর। গুগল শারীরিক দিক থেকে তার বৌদির মতোই মোটা ছিল। ফুলোরা কিছু কাপড় অর্ডার করেছিল যেগুলো দিয়ে নতুন ডিজাইনের কিছু ড্রেস বানাবে। কাপড়গুলো পেয়ে ফুলোরা অনেক খুশি হয়ে যায়, আর গুগল তার বৌদিকে অনেক পছন্দ করত আর সব কাজে তাকে সাহায্য করত। ফুলোরার স্বামী, দেবর এবং শাশুড়ি নিয়ে ছোট এবং সুখী পরিবার ছিল, কিন্তু বিয়ের 5 বছর পরেও তার কোনো বাচ্চা হচ্ছিল না এবং ফুলোরা অনেক মোটা ছিল দেখে তার শাশুড়ি তাকে খোঁচাতো। কিন্তু এইসব নিয়ে বিজয়ের কোনো অভিযোগই ছিল না। সে সবসময় ফুলোরাকে সব কাজে সাপোর্ট করত। তো একদিন বিকেলে তাদের বাড়িতে ভিকি তার ডায়েটের জন্য 2টো ডিম নিতে আসে, কিন্তু ফুলোরা ও তার পরিবারের লোকজনকে ভিকি মোটা হওয়ার জন্য কিছু কথা শুনিয়ে দেয়। কিন্তু ফুলোরা বলে, আমরা মোটা হতে পারি, কিন্তু আমাদের জীবনটা মোটামুটি নয়, ফাটাফাটি। এরপর খাবার টেবিলে বিজয় বলে আসলে তার দোকানের ব্যবসা খারাপ চলছে, এজন্য তার মালিক তার বেতনটা কমিয়ে দিতে পারে, হয়তোবা তাকে চাকরি থেকে বেরো করে দিতে পারে। তাই ঘরের সবাইকে খরচ কমানোর জন্য বলছিল, আর তার মাকে পুজোর টাকা থেকে গুগলের স্কুলের খরচ বের করতে বলেছিল। তো এটা শুনে তার মায়ের মন খারাপ হয়ে যায়। তখন গুগল তার পিগি ব্যাংকটা মাকে দিয়ে বলে, মা তুমি পুজোর খরচটা এই টাকা দিয়ে চালাতে পারবে। এই বয়সে গুগলের এত দায়িত্বশীল আচরণ দেখে তার ভাই এবং মা অনেক খুশি হয়। অন্যদিকে ফুলোরা, অরুণা, রিঙ্কু এবং অসীমাদি প্রতিদিন একসাথে কিছুক্ষণ সময় কাটাতো। এ সময় তাদের নিজেদের সুখ দুঃখের আলাপ করত। আর মজার বিষয় হলো তারা সবাই মোটা ছিল। তারা প্রত্যেকেই মোটা হওয়ায় তাদেরকে প্রতিনিয়ত সমাজের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে বিভিন্ন রকমের কটু কথা শুনতে হতো। রিঙ্কু ফুলোরাকে একটা ম্যাগাজিন দেয় যেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ ছিল, যেটা দেখে ফুলোরা অনেক খুশি হয়ে যায়। রাতে সে ম্যাগাজিনটি দেখছিল। এরপর
বিজয় এসে দেখে ফুলোরা ম্যাগাজিনটি পড়ছিল। তখন সে আফসোস করে বলে যে তোমার কোনো শখই আমি পূরণ করতে পারলাম না। ফুলোরা বলে আমার এই সংসারই আমার সবকিছু, আর আমি নিজের ইচ্ছায় এই সংসারের দায়িত্ব তুলে নিয়েছি। আসলে ফুলোরা এবং বিজয়ের মধ্যে ভালোবাসার কোনো কমতিই ছিল না। পরদিন আমরা গুগলকে দেখতে পাই সে তার ভাইয়ের কাছে পড়তে বসেছে। গুগল সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলেছিল। সেটা দেখে বিজয় তাকে বলে 18 বছরের আগে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুমি খুলতে পারবে না। একদিন গুগল এবং তার মা প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য দোকানে গিয়েছিল, আর সেখানে তাদের ভিকির সাথে দেখা হয়। গুগলের মা তাকে জিজ্ঞেস করে যে এত স্লিম সে কি করে হলো, আর এরকম শুকাতে হলে তার কি করতে হবে। ভিকি তখন তাকে সারাদিন জুস খেয়ে থাকার পরামর্শ দেয়। এদিকে ফুলোরা তার মনের কথাগুলো সবকিছু তার একটা ডায়েরির মধ্যে লিখে রাখে। তার মতে মোটা বা রোগার সাথে ফ্যাশন সম্পর্কিত নয়। আমরা যেমন একটা ঘর সাজানোর আগে এটা চিন্তা করি না যে ঘরটা দেখতে কেমন লাগবে, ঠিক তেমনই ফ্যাশন করার সময়ও শরীর মোটা না রোগা সেটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর এই কথাগুলো সে তার ডায়েরিতে লিখে রাখতো। কিন্তু একদিন ডায়েরিটা গুগলের হাতে পড়ে যায়, আর গুগল সেই ডায়েরির কথাগুলো সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে দিয়ে দেয়। সোশ্যাল মিডিয়াতে গুগল যে অ্যাকাউন্ট খুলেছিল সেটার নাম রেখেছিল ফাটাফাটি, আর ফুলোরার লেখা সেই আর্টিকেলটা দেয়া মাত্র সেটা ভাইরাল হয়ে যায় এবং তার সাথে অনেকেই সহমত পোষণ করে। কিছুদিনের মধ্যেই ফুলোরার ফলোয়ারের সংখ্যা অনেক বেড়ে যায় এবং তারা সবাই কমেন্ট করে আর ফুলোরাকে তারা দেখতে চায়। তখন গুগল ছাদে ফুলোরার কাছে এসে বলে, ভাবি ভাইয়া আমাকে হাতে যা পাই তাই ট্রান্সলেট করতে বলে দিয়েছিল, তাই আমি তোমার এই ডায়েরিটা ট্রান্সলেট করেছি, আর ট্রান্সলেট করে তোমার নামে একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছি, আর তোমার লেখাগুলো আমি অ্যাকাউন্টে আপলোড করে দিয়েছি। তোমার অ্যাকাউন্টের নাম দিয়েছি ফাটাফাটি, কারণ বাংলায় মোটামুটি হলে ইংলিশে ফাটাফাটি হতো, তাই আমি ওটা ফাটাফাটি লিখে দিয়েছি। এখন শকিং বিষয় হচ্ছে ওই আর্টিকেলগুলো ভাইরাল হয়ে গিয়েছে, সবাই তোমার ছবি দেখতে চাইছে আর ভালো ভালো কমেন্টও আসছে। এখন এইসব কিছু দেখে ফুলোরা অনেক খুশি হয়, আর ফুলোরা এই শর্তে ছবি দিতে রাজি হয় যে সে তার চেহারা দেখাবে না, কিন্তু তার জন্য তার একটা ভালো ড্রেস দরকার ছিল। এদিকে ফুলোরা কি ড্রেস পরবে সেটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে যায়, কারণ সে যা লিখেছিল সেটা এখন তাকে প্রমাণ করতে হবে। ফুলোরা একটা জিন্স এবং টপস পরার অনেক চেষ্টা করে, কিন্তু মোটা হওয়ার কারণে সে কোনোভাবে সেটা পরতে পারছিল না, আর তাই ফুলোরা সেই টপস এবং শাড়ি দিয়ে একটা নতুন ডিজাইনের ড্রেস বানিয়ে ফেলে। ড্রেসটা অনেক সুন্দর ছিল। এরপর গুগল তার ছবি তুলে দেয়, কিন্তু সে সময় ফুলোরা হাত দিয়ে তার মুখটা ঢেকে রাখে, আর গুগল সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দেয়। তারপর আমরা বিজয়ের মাকে দেখতে পাই যে পাড়ার সবার সাথে একসাথে ভোজন করছিল। সেখানে সবাই যখন প্রসাদ খাচ্ছিল তখন ভিকির কথা অনুযায়ী বিজয়ের মা শুধুমাত্র জুস খাচ্ছিল। সামনের সপ্তাহে হেমন্ত বাবুর বাড়িতে বড় করে কীর্তনের একটা আয়োজন করা হয়েছিল। সেদিন হেমন্ত বাবুর জন্মদিনও ছিল, আর তাই সেখানে থাকা সবাই মিলে ঠিক করে হেমন্ত বাবুকে চাঁদা তুলে একটা গিফট দেয়া হবে। অন্যদিকে আমরা দেখতে পাই সামনে দুর্গাপুজো উপলক্ষে একটা ফ্যাশন শো এর আয়োজন করার কথা হচ্ছিল। সেখানে থাকা কমিটি থেকে ভিকিকে নির্বাচন করা হয়, কিন্তু একা ভিকি তো আর পুরো ফ্যাশন শো করতে পারবে না, তাছাড়া পাড়ার সব মহিলারাই মোটা ছিল। ফুলোরা তখন বলে যে আমাদের মধ্যে থেকে মহিলারাও কিন্তু ফ্যাশন শো করতে পারে, কারণ মোটা বা রোগার সাথে ফ্যাশনের কোনো সম্পর্কই নেই। ভিকি তখন একটা হিল স্যান্ডেল ফুলোরাকে দিয়ে বলে এটা পরে হেঁটে দেখাও, আর সেটা পরে হাঁটতে গিয়ে ফুলোরার পা মুচকে পড়ে যায়। ভিকি ফুলোরার কাছে গিয়ে বলে দেখলে তো মোটা মেয়েদের জন্য ফ্যাশন নয়। সেদিন সন্ধ্যার সময় বিজয় ব্যস্ত থাকায় ফুলোরা গুগলকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তারা যখন ফিরে আসছিল তখন গুগল তাকে সেই ছবিটা দেখায় যে ছবিটা সে পোস্ট করেছিল, আর এই ছবিটা একজন বড় ফ্যাশন ডিজাইনার শেয়ার করেছে, আর তাতে করে তার ছবিটা আরো অনেক বেশি ভাইরাল হয়ে যায়। বাড়ি ফিরে বিজয়কে সবকিছু ফুলোরা খুলে বলতেই যাবে তখন সে জানতে পারে বিজয়ের চাকরিটা নেই। বিজয় যে দোকানে চাকরি করত সেই দোকানটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। ফুলোরাদের পরিবার একমাত্র বিজয়ের ইনকামের মাধ্যমেই চলতো। ফুলোরাও কিছু টাকা ইনকাম করত, কিন্তু সেটা দিয়ে সংসার চালানো সম্ভব ছিল না। একদিন রিঙ্কুর মেয়ে ডায়েটিং করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। সে সময় তার বাবা শহরেও ছিল না, আর তাই ফুলোরা রাতে তাদের বাড়িতে থেকে যায়। সকালবেলা একটা হইচই শব্দ শুনে ফুলোরার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় রিঙ্কুর স্বামী ফিরে এসেছে এবং তাকে অনেক মারধর করছে, এবং এই কাজ সে প্রায়ই করত। তখন ফুলোরা তাদের একটা ভিডিও বানায়, আর ভিডিওটা রিঙ্কুর স্বামীকে দেখিয়ে বলে তুমি যদি
আর একবার রিঙ্কুদিকে মেরেছো তাহলে আমি ভিডিওটা পুলিশকে দেখিয়ে দেব, আর তখন পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এটা শুনে রিঙ্কুদির স্বামী তাকে মারা বন্ধ করে দেয়। এদিকে ফ্লোরার পোস্ট করা ছবিটা এতটাই ভাইরাল হয়ে যায় যে বিভিন্ন কোম্পানি থেকে তার কাছে মেসেজ আসতে শুরু করে। এই কোম্পানিগুলো ফ্লোরাকে অফার করে তাদের এক্সেল ড্রেসগুলো পরে ফটোশুট করার জন্য। তার জন্য ফ্লোরাকে তারা বেশ ভালো পরিমাণ অ্যামাউন্ট অফার করে। ফ্লোরা এসব কিছু বিজয়কে বলতে যায়, কিন্তু বিজয় তার সাথে রাগ করতে থাকে, কারণ ফ্লোরার না বলে প্রতিদিনই বিজয়ের পকেটে কিছু টাকা রেখে দিত, যাতে করে বিজয়কে পরবর্তীতে সাহায্য করতে পারে। সে কিছু টাকা বিজয়কে দিতে যায়, কিন্তু বিজয় এতে অপমানিত বোধ করে। তার মনে হয় ফ্লোরা তাকে দয়া করছে, আর তাই রাগ করে সে ঘর থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই হেমন্ত বাবুর জন্মদিনে গিফট দেওয়ার জন্য পাড়ার সবাই চাঁদা তুলেছে। সেখানে 500 টাকা করে সবাই চাঁদা দিচ্ছিল, কিন্তু বিজয়ের মায়ের কাছে এত টাকা ছিল না, আর বিজয়ের চাকরিও ছিল না, তাই তার কাছে চাইতে পারছিল না। বিজয়ের চাকরি ছিল না সেটা সবাই জানতো, আর তাই বিজয়ের মাকে তারা বলে যে আমরা চাঁদা তুলে একটা পাঞ্জাবির কাপড় কিনবো, আর তুমি তোমার ছেলের বউকে দিয়ে সেলাই করে দিও, তাহলে তোমাকে চাঁদা দিতে হবে না। এর জন্য বিজয়ের মা ফ্লোরাকে দিয়ে এই পাঞ্জাবিটা সেলাই করিয়ে নিয়ে আসে, যেটা হেমন্ত বাবুর অনেক পছন্দ হয়। তাই বিজয়ের মাকে ফোন করে এবং আরো কয়েকটা পাঞ্জাবির অর্ডার দেয়, এবং হেমন্ত বাবু বিজয়ের জন্য কলকাতায় একটা চাকরি ঠিক করে দেয়। আর তাই বিজয় পরের দিন কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর বাস পর্যন্ত পৌঁছে দিতে আসে ফ্লোরা ভীষণ মন খারাপ হয়, তাই ফেরার পথে হাউমাউ করে কাঁদতে থাকে। আর এদিকে কলকাতা যাওয়ার সময় বিজয়ের বাসটা নষ্ট হয়ে যায়, যার ফলে তারা সবাই বাস থেকে নেমে পড়ে। আর সেখানে ভিকির সাথে বিজয়ের দেখা হয়। ভিকিকে একটা মডেলিং কোম্পানি থেকে ফোন করা হয়েছে, আর সেখানে অডিশন দিতে কলকাতায় যাচ্ছিল সে। অন্যদিকে ভিকির কথায় সারাদিন জুস খেয়ে থাকার ফলে বিজয়ের মা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে বিজয়ের মায়ের অনেক সেবার প্রয়োজন, আর এর জন্য সে কিছু মেডিসিন লিখে দেয় এবং একজন সবসময়ের জন্য নার্স রেখে দেওয়ার জন্য বলে। অন্যদিকে বিভিন্ন কোম্পানি থেকে পাঠানো এক্সেল সাইজের জামা কাপড়গুলো পরে মুখ ঢেকে ছবি তুলে সেখানে পাঠিয়ে দেয় ফ্লোরা, এবং সে কোম্পানিগুলো থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে থাকে সে। যে টাকা দিয়ে ফ্লোরা তার শাশুড়ির জন্য একজন সবসময়ের জন্য নার্স রেখে দেয়, এবং গুগলকে নিষেধ করে বিজয়ের মা যে অসুস্থ সেটা যেন বিজয়কে না বলে। এরপর ধীরে ধীরে বিজয়ের মা সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে বিজয়ের কোম্পানি একটা ফ্যাশন শো এর আয়োজন করে। সেখানে অন্যান্য মডেলদের সাথে এক্সেল কাপড়গুলো পরার জন্য মিস ফাটাফাটিকে তারা চয়েস করে, এবং তার কাছে এ প্রস্তাব দিয়ে ইমেল করে। গুগল ইমেলটা চেক করে ফ্লোরাকে জানায় এই মডেলের জন্য তাকে অনেক টাকা পারিশ্রমিক দেয়া হবে। তাই ফ্লোরা সে শর্তে রাজি হয়ে যায় যে মুখ থেকে সে মডেলিং এ অংশগ্রহণ করবে। এই মডেলিং করার জন্য তাকে কলকাতা যেতে হবে। তাই কলকাতা যাওয়ার আগে ফ্লোরা তার শাশুড়িকে সবকিছু খুলে বলে। কলকাতা যাওয়ার কথাটা ফ্লোরা বিজয়কে বলে না, কারণ সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কারণ ফ্লোরা জানতো বিজয় তার এই সাফল্যে খুশি হবে। আর তারপর ফ্লোরা তার পুরো গ্রুপ অর্থাৎ সীমাদি, রিঙ্কুদি এবং অরুণাদিকে নিয়ে কলকাতায় চলে যায়। ফ্যাশন শোতে ভিকিও অংশগ্রহণ করেছিল। ভিকি বিজয়কে সেখানে দেখে তাকে সিরিয়াস করার চেষ্টা করে, কিন্তু বিজয় এতে ইতস্ত বোধ করে এবং তাকে পাত্তা দেয় না, কারণ সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত। তার পাশের রুমে বিজয় ফ্লোরাকে দেখতে পায়। ফ্লোরা তখন মাস্ক পরা অবস্থায় ছিল, কিন্তু তারপরেও বিজয় ফ্লোরাকে চিনতে পারে এবং তাকে বলে তুমি যে মিস ফাটাফাটি সেটা আমি আগে থেকেই জানতাম, কারণ আমি যখন তোমার মেল চেক করি তখন সেখানে স্পেলিং মিস্টেক দেখে আমি বুঝতে পেরেছিলাম ওগুলো গুগল করেছে। আর তখন সেখানে ভিকি আসা চিৎকার করে বলতে থাকে মিস ফাটাফাটি আসলে ফ্লোরা, এবং সে যে বিজয়ের স্ত্রী সেটা সবাইকে জানিয়ে দেয়, এবং বলরামকে বলে ফ্লোরাকে এই ফ্যাশন শো থেকে বাদ দেওয়ার জন্য। এরপর বলরাম যা বলে তা শুনে সবাই অবাক হয়ে যায়। বলরাম তখন বলে আমাদের যে শো স্টপার ছিল সে আসেনি, তাই ফ্লোরাকে কোম্পানি শো স্টপার হিসেবে নির্বাচন করেছে। ভিকি তখন একদম চুপ হয়ে যায়। বিজয় তখন ভিকিকে উদ্দেশ্য করে বলে যে মোটা এবং রোগার সাথে ফ্যাশনের কোনো সম্পর্ক নেই, সব বয়সের এবং সব সাইজের মানুষেরাই ফ্যাশন করতে পারে। তখন ভিকি বলে তাই যদি হবে তাহলে তোমার বউ মুখ লুকিয়েছে কেন, তার তো সবার সামনে মুখ দেখানোর যোগ্যতাই নেই। ভিকির এই কথা ফ্লোরার কাছে খুব খারাপ লাগে। আর এরপর সেই সময়টা চলে আসে, অর্থাৎ র্যাম্পে হাঁটার সময়। প্রথম দিকে ফ্লোরা কিছু ভয় পাচ্ছিল, তখন তার ভিকির সেই কথাগুলো তার মনে পড়ে যায়। এরপর সে কনফিডেন্টলি র্যাম্পে হাঁটা শুরু করে এবং কিছু দূর গিয়ে তার মাস্কটাও সে খুলে ফেলে। এরপর পুরো
আত্মবিশ্বাসের সাথে ফ্লোরা র্যাম্প ওয়াক করে, যেটা দেখে ভিকির মুখটা কালো হয়ে যায়। ফ্লোরার আত্মবিশ্বাস দেখে ভিকি এবং তার বন্ধুরা প্রথমে অবাক হয়ে যায়, এরপর তারা অনেক খুশি হয় এবং হাততালি দিয়ে তাকে উৎসাহ দিতে থাকে। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়।